স্টুডেন্টরা আজকে প্রফিট অ্যান্ড লসের দ্বিতীয় ক্লাস নিয়ে আবার চলে এসেছি আমরা। তো প্রফিট অ্যান্ড লস যেমন বলেছিলাম আগের দিনই আমি, সব এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পরীক্ষায় এখান থেকে প্রচুর নাম্বারের কোশ্চেন এসে থাকে। তো এই চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে, খুব ভালোভাবে সলভ করতে হবে, এমনভাবে সলভ করতে হবে যাতে কোনো কোশ্চেন এখান থেকে বাদ না যায়, ঠিক আছে? সেইভাবেই আমরা টাইপ অনুযায়ী কোশ্চেনগুলোকে সলভ করাবো। তো আগের দিন আমরা যেটা করেছি সেগুলো তোমরা দেখেছো, ওখানে অনেকটা বেসিক ক্লিয়ার করার চেষ্টা করেছি। আজকে আমরা একটুখানি ওটার থেকে ওপরের দিকে ওঠার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখা যাক, প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক কী আছে। প্রথম কোশ্চেন বলা আছে অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ₹280। আচ্ছা, আমি কোশ্চেন ইংলিশে রেখেছি, আমি বলবো সব বাংলায়, ঠিক আছে? তোমরা কোশ্চেন কিন্তু বাংলায় টুকু নিতে পারো আমার কথা শুনে, ঠিক আছে? দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ₹280। একটা বস্তুকে কত টাকায় বেচা হয়েছে? 280 টাকায় বেচা হয়েছে, ঠিক আছে? বলেছে ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ₹320, অর্থাৎ যদি আর্টিকেলটাকে, ওই বস্তুটিকে 320 টাকায় বেচা হতো, ঠিক আছে, তাহলে দ্য প্রফিট উইল বি ডাবল অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস প্রাইস। তাহলে যে প্রফিটটা হতো, অর্থাৎ আর্টিকেলটিকে 320 টাকায় বেচলে যে প্রফিটটি পাওয়া যেত, সেটা প্রথমটার তুলনায়, অর্থাৎ যখন আমি 280-তে বেচেছিলাম সেটার তুলনায় ডাবল হয়ে যেত। তাহলে বস্তুটির কস্ট প্রাইস বার করতে চেয়েছে, ঠিক আছে? কি বলেছে? প্রথমে একখানা বস্তুকে বেচা হয়েছে 280 টাকায় বলে দিয়েছে, পরে বলেছে ওই বস্তুটাকে যদি 320 টাকায় আমি বেচতে পারতাম তাহলে তার প্রফিট প্রথমটির তুলনায় দ্বিগুণ হয়ে যেত। তাহলে ওই আর্টিকেলটির কস্ট প্রাইস বার করতে বলেছে। দেখে নেওয়া যায় কীভাবে করবো। তো প্রথম ক্লাসে আমি একটা জিনিস বলেছিলাম, ফর্মুলা না, জাস্ট মুখস্থ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম যে প্রফিট কখন হয় আর লস কখন হয়, ঠিক আছে? প্রফিট কখন হয়? যখন সেলিং প্রাইস বেশি থাকে কস্ট প্রাইজের থেকে, তাই তো? প্রফিট কখন হয়? যখন সেলিং প্রাইস বেশি থাকে কস্ট প্রাইজের থেকে, তাই তো? অর্থাৎ আমি যে দামে কিনেছি তার থেকে যদি আমি বেশি দামে বেচে দিই তখনই তো আমার প্রফিট হবে, ঠিক আছে? আর ঠিক এর উল্টোটায় লস হয়। অর্থাৎ লস কখন হয়? যখন কস্ট প্রাইস বেশি হয়ে যায় সেলিং প্রাইজের থেকে, ঠিক আছে? যখন কস্ট প্রাইস বেশি হয়ে যায় সেলিং প্রাইসের থেকে। অর্থাৎ কী বলেছিলাম আমি আগের দিন, তুমি কোনো বস্তু বা কোনো জিনিস 100 টাকায় কিনেছো, তোমার বন্ধুকে সেটা 110 টাকায় বেচে দিয়েছো, তাই তো? তাহলে সেলিং প্রাইসটা বেড়ে গেল, সেই ক্ষেত্রে তোমার হলো প্রফিট। আর উল্টোটা, তোমার বন্ধু কোনো জিনিস 100 টাকায় কিনেছিল এবং সেটা তোমাকে বেচতে পারলো না, সে বেশি দামে, কম দামে বেচলো, 80 টাকায় বেচলো, তখন তোমার বন্ধুর কী হয়ে গেলো? লস হয়ে গেলো। কত টাকা? 100 - 80 20 টাকা। আগের দিন আমি বলে দিয়েছিলাম। তো ঠিক এই কনসেপ্টের ওপরেই আজকের অঙ্কটা দাঁড়িয়ে আছে। বলেছে, তো আমাদের প্রথমটা লাগবে, বলেছে প্রফিটের কথা বলে দিয়েছে। যদি কোনো আর্টিকেলকে, বস্তুকে 280 টাকায় বেচা হয় তাহলে সেলিং প্রাইসের কথা বলে দিয়েছে। এখানে আমি সেলিং প্রাইস ডাইরেক্ট 280 লিখে দেবো, ঠিক আছে? এবার কস্ট প্রাইস আমি জানি না, ঠিক আছে? কস্ট প্রাইস আমি জানি না, আমাকে বার করতে বলেছে লাস্টে। প্রফিট কত আমি সেটাও জানি না, ঠিক আছে? তো যা যা জানি যেটাকে লিখে দিলাম, যেগুলো জানি না সেটাকেও লিখে রাখলাম অ্যাজ ইট ইজ। এরপরে আরেকখানা কন্ডিশন বলেছে, যদি আমার সেলিং প্রাইস 320 হয়ে যেত, অর্থাৎ এবার এটা এখান থেকে আমি ফার্স্ট ইকুয়েশন পেলাম। আবার আমি এখানে আরেকখানা জিনিস বসাবো, 320 বসাবো, সেলিং প্রাইসের ভ্যালু 320 বসাবো। তো বসিয়ে দিলাম। সেলিং প্রাইস যদি আমার 320 হতো, কস্ট প্রাইস কত আমি তো জানি না, কিন্তু আমার প্রফিট হয়ে যেত দুগুণ। প্রফিট কত হয়ে যেত? দুগুণ, তাই তো বলা আছে, ঠিক আছে? তো কস্ট প্রাইস আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? কস্ট প্রাইস আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক আমরা কীভাবে করব। এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ড ইকুয়েশন, ঠিক আছে? তো ইকুয়েশনগুলোকে আমরা একটু ভালোভাবে সাজাবো, অর্থাৎ এই 280 টার্মটাকে একদিকে রাখবো আর এই দুটো টার্মকে আমরা একদিকে নিয়ে আসবো, ঠিক আছে? কীভাবে আনা যায় দেখো তোমরা। আচ্ছা, দেখবে তাহলে আমি কি বলছি, 280, দেখো এরপরে আমি সাজাবো। হ্যাঁ, 280কে আমি একদিকে রাখলাম, সমান সমান আমি বলতে পারি সিপি এপাশে গেলে সিপি প্লাস প্রফিট, ঠিক আছে? এইটাও তোমরা দেখে নিয়েছো, এটা তোমরা একটু মুছে দাও, তোমরা একটু টুকে নাও, আমি এটাকে মুছে দিলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা মুছলাম না, আচ্ছা ঠিক আছে, চলো এটা মুছলাম না, আমি একটু সাইড দিয়ে করাচ্ছি, ঠিক আছে? সাইড দিয়ে করাচ্ছি। দেখো 280টাকে আমি এই পাশে রাখবো, 280টাকে আমি এই পাশে রাখবো, দিয়ে আমি লিখবো 280 সমান সমান সিপি প্লাস প্রফিট। সিপি এদিকে চলে গেল, মাইনাস থেকে প্লাস হয়ে গেল। আবার 320কে আমি এই পাশে রাখবো, এক্ষেত্রে হয়ে গেল সিপি এদিকে চলে গেল, প্লাস হয়ে গেল সিপি প্লাস 2p প্রফিট, ঠিক আছে?
তো এক্ষেত্রে আমি কি পেয়ে গেলাম, এক্ষেত্রে যদি আমি সাইন চেঞ্জ করে দিই, মাইনাস 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 সাইন চেঞ্জ যেটা আমরা করি, তাহলে কি হলো 320 থেকে 280কে বিয়োগ দিতে হবে, তাই তো? তাহলে হয়ে গেল 40, কিন্তু যেহেতু 320 আগে মাইনাস আছে তাই জন্য এটা হয়ে গেল -40, ঠিক আছে? 320 বড় তো, 320 আগে মাইনাস আছে, 320 থেকে 280 বিয়োগ যাচ্ছে, তার মানে হয় 40, কিন্তু যেহেতু 320 বড় এখানে হয়ে গেল -40। আচ্ছা, এই সিপি কেটে গেল, কারণ এটা প্লাস সিপি, এটা মাইনাস সিপি, ঠিক আছে? প্লাসে মাইনাস সবসময় কেটে যায়। আচ্ছা, এখানে কি হয়ে গেল, এখানে দেখো -2p প্লাস পি, ঠিক আছে? মানে একটা বিয়োগ হচ্ছে। এবার বড় কে আছে, বড় হচ্ছে 2p, এর আগে মাইনাস আছে মানে এখানে মাইনাস চলে গেল। দুটো পি এর থেকে একটা পিকে আমি বিয়োগ দিচ্ছি, ঠিক আছে? বা দুটো পিকে, একটা পি এর থেকে দুটো পিকে আমি বাদ দিচ্ছি, তার মানে কি হয়, আমার একটা পি পড়ে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে কি পি -2p হচ্ছে, তাই তো? তার মানে কি থাকছে, -p থাকছে, একটা পি পড়ে থাকে। আর যেহেতু 2pর মধ্যে মাইনাস আছে তাই জন্য মাইনাসটা চলে এলো এখানে, ঠিক আছে? তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে পি এর ভ্যালু কত হয়ে গেল, 40। যদি পি এর ভ্যালু 40 হয় তাহলে আমি যে কোনো একটা ইকুয়েশন থেকে সিপির ভ্যালু বার করে নিতে পারবো, যে কোনো একটা ইকুয়েশন। আমি সাপোজ এই ইকুয়েশনে পি এর ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে সিপির ভ্যালু কী হয়ে যাবে, 280 মাইনাস সিপি সমান 40। তাহলে 40 হয়ে যাবে এদিকে, তার মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে সিপির ভ্যালু কত হয়ে যাবে, 280 মাইনাস 40 অর্থাৎ 240। বোঝা গেল? কস্ট প্রাইস হয়ে গেল আমার 240, ঠিক আছে? কস্ট প্রাইস কত হয়ে গেল আমার, 240, ঠিক আছে? ক্লিয়ার? দেখো, বুঝতে কোনো ডাউট? আশা করি বুঝতে তোমাদের ডাউট হয়নি, ভালো করে বুঝে গেছো। ব্যাপারটাকে আরেকবার আমি বলে দিই। দেখো, ফর্মুলা কী আছে আমাদের, প্রফিটের সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। প্রথম কেসে সেলিং প্রাইস দিয়ে দিয়েছে 280, আর দ্বিতীয় কেসে সেলিং প্রাইস দিয়ে দিয়েছে 320, ঠিক আছে? এই দুটো থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ইকুয়েশনটা কী পেলাম, 280 সমান কস্ট প্রাইস প্লাস প্রফিট, 320 সমান কস্ট প্রাইস প্লাস 2p, ঠিক আছে? এবার আমি এটাকে জাস্ট বিয়োগ করলাম, বিয়োগ করার ফলে কী হয়ে গেলো, এখানে -40 এসে গেল, যেহেতু 320 বড়, -40 এসে গেলো যেহেতু 320 বড়, আর এখানে -p এসে গেলো যেহেতু 2p বড়, সিপি কেটে গেল। এখান থেকে আমি পি এর একটা ভ্যালু বার করে ফেললাম, সেটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসালেই আমার 240 চলে আসবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন এখানে শেষ হলো, চলে যাওয়া যাক দ্বিতীয় কোশ্চেনের দিকে। আর প্রতিটা কোশ্চেন কিন্তু ইয়ার রিপিট হয়েছে, তোমরা ভালো করে দেখবে, এইগুলোই কিন্তু আবার তোমরা পরীক্ষায় পাবে, এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। তো স্টুডেন্টরা, এবার দেখে নেওয়া যাক 2 নম্বর কোশ্চেনটি। এটা বলা হয়েছে কস্ট প্রাইস অফ 5 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4 আর্টিকেলস, ঠিক আছে? আর্টিকেলসই হবে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4 আর্টিকেলস, ফাইন্ড প্রফিট পার্সেন্ট। অর্থাৎ এখানে বলতে চেয়েছে 5টি বস্তুর ক্রয় মূল্য 4টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত নির্ণয় করো। 5টি বস্তুর ক্রয় মূল্য 4টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ নির্ণয় করো। যে কোনো বইয়ে একটা শর্টকাট ফর্মুলা পেয়ে যাবে, সেটা হচ্ছে এসপি মাইনাস সিপি বাই এসপি ইন্টু 100, ঠিক আছে? একটা শর্টকাট ফর্মুলা পেয়ে যাবে, এবং এই ফর্মুলাটা আমরা ইউজ করি, হয় অনেক ক্ষেত্রে রাইট এবং অনেক ক্ষেত্রে আমরা ভুলও করে ফেলি, কারণ ফর্মুলাটা কী জিনিস আমরা বুঝি না। আমি কি বলেছিলাম প্রথমে, সবসময় আমাদের নিচে কস্ট প্রাইস রাখতে হয়, ঠিক আছে? কিন্তু এখানে সেলিং প্রাইস রেখেছে, কারণটা কি, সেলিং প্রাইস রাখা কি যায়? আমি তো প্রথম ক্লাসে বলেছিলাম সবসময় আমাদের নিচে কী রাখতে হয়, কস্ট প্রাইস রাখতে হয়। এই ফর্মুলাকে অঙ্কটা করি, তারপর আমি ডেসক্রাইব করবো, সব কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। যখন কস্ট প্রাইস সমান সমান সেলিং প্রাইস হয় কোশ্চেনে, যখন কস্ট প্রাইসকে সেলিং প্রাইসের ইকুয়াল বলে দেওয়া হয়, তখন এই ফর্মুলাটাকে ইউজ করা হয়, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ তখনই করা হয় যখন কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের সমান সমান হয়। আর এই ফর্মুলাটা না ইউজ করলেও কোনো গল্প না, সেটা তো আমি দেখিয়ে দেবো কীভাবে করবো, ঠিক আছে? তো কী হচ্ছে এখানে, বলেছে সেলিং প্রাইস হচ্ছে 4টে আর কস্ট প্রাইস হচ্ছে 5টা, ঠিক আছে? তার মানে এখানে মড হয়ে যাবে, বা এখানে সিপি মাইনাস এসপি হয়ে যাবে। তাহলে এখানে কী হয়ে যাবে, সিপি মাইনাস এসপি, যেটা বড় সেটাকে আগে লিখবো, সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100। তো সিপি কত 5, এসপি কত 4 বাই এসপি কত 4 ইন্টু 100। তো অ্যান্সারে গেল 1/4 ইন্টু 100, মানে 25%, মানে প্রফিট পার্সেন্ট হয়ে গেল আমার
25%। কিন্তু যে জিনিসটা আমরা করলাম সেটা কি কিছু বুঝলাম কি করলাম আমরা? আমি তো আগে বলেছিলাম কস্ট প্রাইস সবসময় নিচে থাকে, এক্ষেত্রে সেলিং প্রাইস কেন নিচে এলো? ঠিক আছে, এটা তোমরা টুকে রাখো, এটাকে আমি বোঝাচ্ছি পরে। ঠিক আছে, আগে দেখো তোমরা কিভাবে করবে অঙ্কটাকে, এইভাবে না করাই ভালো। দেখো অঙ্কটাকে আমরা কিভাবে করব, বলেছে 5খানা আর্টিকেলের কস্ট প্রাইস, 5টা আর্টিকেলের কস্ট প্রাইস মানে সবসময় 5 ইন্টু সিপি, তাই তো বলেছে। কস্ট প্রাইস 5খানা বস্তুর কস্ট প্রাইস, ধরলাম একটা বস্তুর কস্ট প্রাইস হচ্ছে এক্স, 5টা বস্তুর কস্ট প্রাইস হচ্ছে 5x। তো এই এক্সকে আমি এক্স না লিখে কস্ট প্রাইসই লিখে দিলাম, এসকে আমি এক্স না লিখে কস্ট প্রাইজই লিখে দিলাম। ঠিক আছে, তো একটা বস্তুর মূল্য হচ্ছে কস্ট প্রাইস, 5টা বস্তুর মূল্য হচ্ছে 5 ইন্টু কস্ট প্রাইস। ঠিক আছে, এখানে তুমি সিপি না লিখে এক্সও লিখতে পারো, একই ব্যাপার। এই সিপি কেন লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। আর একটা কি দেখো কি বলেছে, ইকুয়াল টু এসপি অফ 4, তার মানে আমি ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল করতে বলেছে আমার, তাহলে সেলিং প্রাইজের 4টে বস্তুর সেলিং প্রাইজের সঙ্গে সমান করতে বলেছে। অর্থাৎ একটা বস্তুর সেলিং প্রাইস হচ্ছে এসপি, 4টে বস্তুর সেলিং প্রাইস কী হবে 4 ইন্টু এসপি, করা যায় তো 4 ইন্টু এসপি। ঠিক আছে, তাহলে বোঝা গেল এখানে। হ্যাঁ, 5টা বস্তুর কস্ট প্রাইস হচ্ছে 5 ইন্টু সিপি, 4টে বস্তুর সেলিং প্রাইস হচ্ছে 4 ইন্টু এসপি। যা বলেছে আমি সেটাকেই গুণ করে লিখে দিলাম, মাঝখানে ইকুয়াল টু দিতে বলেছে, সমান সমান দিতে বলেছে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এখান থেকে কী পাই, সিপি বাই এসপি সমান সমান 4/5, তাই হয়তো সিপির তলায় আমি এসপিকে নিয়ে চলে এলাম, সিপির তলায় আমি এসপিকে নিয়ে চলে এলাম, ফলে 4-এর তলায় এই 5 চলে গেল, কোনাকুনি গুণ হয়ে গেল। সিপির তলায় এই এসপি চলে এলো, ফলে এই 4-এর তলায় এই 5 চলে গেল। ঠিক আছে, কোনাকুনি গুণ হয় জানো তোমরা। তাহলে এখান থেকে আমি একটা রিলেশন পেয়ে গেলাম 4/5। এবার আমি বলতে পারি, যদি আমি কোনো বস্তুকে 4 টাকায় কিনে থাকি, তাহলে আমি বেচেছি 5 টাকায়, কস্ট প্রাইস কত 4 টাকা, বেচেছি কত 5 টাকা, আমি তাহলে লাভ কত টাকা করেছি 1 টাকা, 5 মাইনাস 4 বোঝা যাচ্ছে। তাহলে আমি প্রফিট করলাম কত 5 মাইনাস 4 সমান সমান 1 টাকা হলো। প্রফিট পার্সেন্ট আমাকে বার করতে বলেছে, ফর্মুলা কি প্রফিট পার্সেন্টের, ফর্মুলা কি প্রফিট বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, এখানে আমি প্রফিট কত কামিয়েছি 1, কস্ট প্রাইস কত আমার 4। ঠিক আছে, কস্ট প্রাইস কত 4 ইন্টু 100, তাই তো। তাহলে আমার কত বেরিয়ে গেল এখান থেকে 25%, বোঝা গেল 25% বেরিয়ে গেল। কত বেরোলো 25%। কী করলাম আরেকবার বলছি, যা বলেছে আমি সেটাই করলাম। 5খানা আর্টিকেলের কস্ট প্রাইস বলেছে, তো 5 ইন্টু সিপি বলেছে, এটা সমান সমান 4টে আর্টিকেলের সেলিং প্রাইস। ঠিক আছে, তো 4 ইন্টু এসপি, তাহলে এখান থেকে আমি রেশিও বার করলাম সিপি বাই এসপি সমান সমান 4/5। তার মানে আমি ডাইরেক্টলি পেয়ে গেলাম কস্ট প্রাইস হচ্ছে আমার 4 টাকা, সেলিং প্রাইস হয়ে গেল আমার 5 টাকা, ফর্মুলা চলে এলো, প্রফিট কত হয়ে গেল আমার 1 টাকা। ঠিক আছে, প্রফিট হয়ে গেল আমার 1 টাকা, আর প্রফিট পার্সেন্টে কী হয়ে যায় প্রফিট বাই সিপি ইন্টু 100, তাই তো। তার মানে 1/সিপি হচ্ছে 4 ইন্টু 100 মানে হচ্ছে 25%। বোঝা গেল অঙ্কটা, অ্যান্সার তোমরা বুঝে গেছো। এবার গল্পটা হচ্ছে, আমি যে প্রথমে লিখিয়েছিলাম এই যে সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100, আর এই লাস্টে যেটা করলাম সেখানে আসলো সিপি। ঠিক আছে, তো প্রথমে এসেছিল এসপি, লাস্টে এসেছিল সিপি, তাহলে এটা ভুল না এটা ভুল, না এটা ঠিক না এটা ঠিক, না দুটোই ঠিক না দুটোই ভুল, কি আছে এর মধ্যে? তো গল্প যেটা সেটা হচ্ছে দুটোই ঠিক। ঠিক আছে, কিন্তু কেন ঠিক দুটো, একটাতে এসপি তলায় একটাতে সিপি তলায়, এই কনসেপ্টটা বুঝতে আমাদের একটু প্রবলেম হয়। দেখো খুব ভালো কনসেপ্ট, এটাকে মনে রাখবে, এটা যদি মনে থাকে তোমাকে প্রফিট লসে কোনোদিন কেউ হারাতে পারবে না। সেটা হচ্ছে যে যখনই তুমি কোনো বস্তুকে ইকুয়েট করবে, কাকে ইকুয়েট করবে, বস্তু, কোনো আর্টিকেলকে কোনো বস্তুকে ইকুয়েট করবে। ঠিক আছে, তাহলে কি ব্যাপারটা, যখনই কোনো বস্তু বা আর্টিকেলের কথা বলা হবে, অর্থাৎ যখন আমি টাকা পয়সা নিয়ে লেনদেন করব না, ঠিক আছে, যখন আমি খালি মাত্র বস্তু নিয়ে লেনদেন করব বা আর্টিকেল নিয়ে লেনদেন করব, যেমন প্রাচীনকালে করা হতো, প্রাচীনকালে তো টাকা পয়সা ছিল না, বস্তুর বদলে বস্তু দেওয়া হতো। ঠিক আছে, ওই ঘোড়া দিল, ঘোড়া দিয়ে কী সব চাল টাল নিল, বাড়ি ঘর কিনলো, এইসব হয়তো বস্তুর বদলে বস্তু। ঠিক আছে, সেই ক্ষেত্রে এসপি তলায় চলে আসে। সাপোজ তুমি সাপোজ 100 কেজি চাল কিনে নিয়েছো। ঠিক আছে, কিছু একটা টাকায় তুমি 100 কেজি চাল কিনেছো। ঠিক আছে, এবার তুমি লাভ করতে চাইলে ওই 100 কেজির ওপরে, 100 কেজি চাল কিনেছো, তুমি টাকা বাদ দাও। ঠিক আছে, এবার তুমি ওই টাকায় 80 কেজি চাল বেচে দিলে, ওই টাকায় কত বেচলে 80 কেজি। এইবার দেখো তুমি যে বেচলে, যতটা বেচলে তার উপর তুমি লাভ করছো, কারণ কি 80 কেজি তুমি বেচেছো।
তুমি যদি ওই টাকায় 80 কেজি না বেচে 100 কেজি বেচতে, তাহলে তোমার লাভ হতো না, ঠিক আছে? যখনই কোনো বস্তুর কথা বলা হয় তখন কি হয়ে গেল, তখন আমি কতটা মাল বেচছি সেইটা ইম্পর্টেন্ট, কত টাকায় বেচছি সেটা না। যখন টাকার হিসাব হয় তখন কস্ট প্রাইসের ওপর ক্যালকুলেশন, আমি কত টাকায় কিনেছি, ঠিক আছে, কত টাকায় কিনেছি আর কত টাকায় আমি বেচলাম। আর যখন বস্তু চলে আসে মাঝখানে, যখন আমি টাকা পয়সা নিয়ে কথাই বলবো না, বস্তু চলে আসে, অর্থাৎ আমি 1 কেজি জিনিস কিনেছি, সেই টাকায় 1 কেজির বদলে আমি 800 গ্রাম বেচে দিলাম। তো এই যখন বস্তু নিয়ে আমার ক্যালকুলেশন চলে আসে, তখন চলে আসে তলায় এসপি। কারণ বস্তু কি, বস্তুতে আমি কখন লাভ করতে পারি, আমি যে পরিমাণ বস্তু দেবো তার উপরেই আমি লাভ করব, ঠিক আছে? যে পরিমাণ বস্তু বেচবো, যদি আমি 800 গ্রাম বেচি, 1 কেজির জায়গায় যদি আমি 800 গ্রাম বেচি, তবেই আমি লাভ করব। 1 কেজির জায়গায় যদি আমি 700 গ্রাম বেচতে পারি, তবেই আমি লাভ করব। বা আমি দেখলাম যে আমার কাছে 1 কেজি ছিল, আমি 1200 গ্রাম দিয়ে দিলাম, তাহলে আমি লস করে যাব, ঠিক আছে? তো আমি কতটা বেচছি তার উপরেই আমার ডিপেন্ড করছে যে আমি কি পরিমাণ লাভ করছি, এটা বস্তুর জন্য। কিন্তু যখন আমি টাকা নিয়ে ক্যালকুলেশন করবো, তখন অলওয়েজ তলায় সিপি চলে আসবে, ঠিক আছে? তো পাতি জিনিস আমাকে যখন, যেটা মনে রাখতে হবে, যখন আমি আর্টিকেল নিয়ে ক্যালকুলেশন করব, যদি আমি আর্টিকেল নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমার তলায় চলে আসবে এসপি। আর যখন আমি টাকা নিয়ে ক্যালকুলেশন করব, তখন আমার তলায় চলে আসবে সিপি। এইটুকুই আমার মনে রাখতে হবে। যখন আমি বস্তু নিয়ে ক্যালকুলেশন করব, তলায় আসবে এসপি। যখন আমি টাকা নিয়ে ক্যালকুলেশন করব, তখন তলায় আসবে সিপি। আর দুটোই তোমাদের করতে হবে, এরকম কিছু না যে কোনো একটা করলেই হবে। দেখো এখানে আমি টাকায় কনভার্ট করেছি, ঠিক আছে? টাকায় 5টা আর্টিকেলের দাম করে ধরে নিচ্ছি, একটা আর্টিকেলের দাম এক্স টাকা বা সিপি টাকা। হ্যাঁ, তাহলে 5টা আর্টিকেলের দাম 5 ইন্টু সিপি। তার মানে কি হয়ে গেলো, এটাকে আমি টোটাল জিনিসটাকে টাকায় কনভার্ট করে নিলাম। এবার যেই আমি টাকায় কনভার্ট করলাম, আমার জিনিস চলে আসবে তলায় সিপি। আর এখানে কি টাকায় কনভার্ট করেনি, এখানে ডাইরেক্ট এই বস্তুতেই রেখে দিয়েছে, তাই জন্য তলায় চলে এসছে এসপি, ঠিক আছে? তো আর এই ফর্মুলাটা তখন ইউজ করা হয় যখন এই কথাটা বলা হবে, কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু সিপি। যদি এই কথা না বলা থাকে, কস্ট প্রাইস এসপি সমান সমান না, কস্ট প্রাইস সেলিং প্রাইসের সমান সমান না, এই ফর্মুলা কিন্তু ইউজ হবে না। কিন্তু এটা সবসময় চলবে, এটা কিন্তু সবসময় চলবে, ঠিক আছে? কীভাবে চলবে, তখন আমরা ইকুয়াল করে নেব। এখন ইকুয়াল আছে, তখন আমরা ইকুয়াল করে নেবো। সেটা কীভাবে করবো সেগুলো আমরা দেখবো পরে, ঠিক আছে? তো ব্যাপার বুঝতে পেরেছো তোমরা? বস্তু এলে তলায় এসপি, আর টাকার নিয়ে কথা হলে তলায় থাকবে সিপি, ঠিক আছে? এই কনসেপ্টগুলি, ছোটো ছোটো কনসেপ্টগুলি আমাদের ক্লিয়ার করার থাকে, ঠিক আছে? অঙ্ক তো আমরা করেই ফেলবো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো স্টুডেন্টরা এবার 3 নম্বর কোশ্চেন, অর্থাৎ নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। কী বলেছে কোশ্চেনটি, কস্ট প্রাইস অফ 10 আর্টিকেলস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 12 আর্টিকেলস, ফাইন্ড লস পার্সেন্ট। অর্থাৎ 10টা বস্তুর ক্রয় মূল্য 12খানা বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে লস পার্সেন্ট কত বার করতে বলেছে, ঠিক আছে? দেখো একটা জিনিস ভালো করে, যেটা আগের জাস্ট অঙ্কে আমি বললাম। দেখো, যখন তোমার কেনা আর্টিকেলের থেকে, মানে তোমার কাছে যত বস্তু আছে তার থেকে যদি তুমি বেশি বস্তুকে বেচে দাও, তাহলে অলওয়েজ তোমার লস হয়ে যাবে, ঠিক আছে? এটা কোশ্চেন থেকে বোঝা যাচ্ছে। কারণ তোমার কাছে ছিল 10খানা আর্টিকেল, তুমি বেচে দিয়েছো 12খানা আর্টিকেল, তাহলে তোমার হয়ে যাবে লস, ঠিক আছে? অর্থাৎ বস্তু যদি আমি এর থেকে বেশি বেচে দিই, তাহলে আমার লস হয়ে যাবে। আমার কাছে 10খানায় আপেল ছিল, আমি 12খানা আপেল বেচে দিলাম। এবার অবভিয়াসলি 2খানা আপেল আমি বানাইনি, মানে ব্যাপারটা হচ্ছে আমি কিনেইছিলাম এরকম, মানে 10খানা আপেল আমার বেচলে লাভ হবে এরকম একটা গল্প ছিল, বা 10টা আপেল আমার কাছে কস্ট প্রাইস ছিল। কিন্তু আমি বেচার সময় 10টা আর বেচতে পারলাম না, দরদাম করে ও জিতে গেল, আমাকে 12খানা বেচে দিতে হলো। তাহলে আমার কী হয়ে গেলো, সবসময় লস হয়ে গেল, ঠিক আছে? বস্তু যদি আমি বেশি বেচে দিই দামে কেনার থেকে, তাহলে হয়ে যায় লস, যেটা এখানে আমি কোশ্চেনে দেখতে পাচ্ছি। আচ্ছা চলো অঙ্কটা করা যাক। তো আগের মতোই আমরা করবো সিপি অফ 10 আর্টিকেল। তাহলে আমি কি লিখবো, 10 আর্টিকেল, 10খানা আর্টিকেলের কস্ট প্রাইস কী করতে হবে, 10 ইন্টু সিপি, আগেরটার মতো। একটার প্রাইস আমি ধরে নিয়েছি এক্স, 10টার প্রাইস হচ্ছে 10x, ঠিক আছে? ইজ ইকুয়াল টু এসপি অফ 12। একটার প্রাইস হয়ে যাচ্ছে 12, তো 10টার প্রাইস হয়ে যাবে কত, 12 ইন্টু এসপি, তাই তো? তাহলে কী হয়ে গেল, সিপি বাই এসপি সমান সমান 12/10, 2 6 দুগুণে 12, 2 5 দুগুণে 10। এখান থেকে আমার কী বেরোলো, কস্ট প্রাইস 6 টাকা, সেলিং প্রাইস বেরিয়ে গেল 5 টাকা, তাই তো? তাহলে আমার প্রফিট কী হয়ে গেল, প্রফিট হচ্ছে সেলিং মাইনাস, প্রফিট কী হয়ে গেল আমার, এখানে তো প্রফিট হলো না, এখানে কী হলো, লস হলো, তাই না? এখানে লস হলো, তাই না? এখানে কস্ট প্রাইস বড় হয়ে গেল, সেলিং প্রাইস ছোটো হয়ে গেল, তার মানে এখানে হলো কি, লস হলো। লস কী হলো আমার, 6 - 5 সমান সমান 1 টাকা, তাই তো? 6 - 5 সমান সমান 1 টাকা, ঠিক আছে? তাহলে আমার ফর্মুলা কি, লস পার্সেন্টেজের লস বাই সিপি ইন্টু 100। তো লস অলরেডি আমার 1,
আর সিপি কত আমার 6 ইন্টু 100। এবার এটাকে আমি এখানে করব, তাহলে হচ্ছে 100/6। 100/6কে আমি কি লিখতে পারি 16×2=3, তাই তো? 6×16 আর 4 বাকি থাকে, তাহলে 96×4 16×4=6, তার মানে হয়ে যায় 2/3। 16×2=3%, এটা হয়ে গেল লস। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? আর তোমরা যদি ওই মেথডও দেখতে চাও তাহলে ওই মেথডও হবে, যেটা ফর্মুলার মেথড ছিল, সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100। এই ক্ষেত্রে কী হয়ে যাবে, এক্ষেত্রে যদি এসপি বড়ো তাই আমি এসপি লিখবো, এসপি মাইনাস সিপি বাই কী বলে দিলাম এসপি ইন্টু 100, তাই তো? তাহলে এক্ষেত্রে কী হয়ে গেল 2, 12 মাইনাস 10 মানে হচ্ছে 2 বাই কত আছে 12 ইন্টু 100, তার মানে 1/6 ইন্টু 100। তাহলে এটা হয়ে গেল 16×2=3%, এটা হয়ে গেল অ্যান্সার। তো ওই মেথডেও করা যাবে, এই মেথডেও করা যাবে, কিন্তু এই মেথডে করলে কী হবে, একটা সময় পরে তোমাকে মানে খাতা পেন ইউজও করতে হবে না, মুখে মুখে তুমি দেখে করে নিতে পারবে প্র্যাকটিসের পরে। ঠিক আছে, যাই হোক, তোমাদের যেটা পছন্দ সেটা করতে পারো, তবে কনসেপ্টটা বুঝে রাখো। ঠিক আছে, যখন টাকা বলবে তখন নিচে সিপি থাকবে, আর যখন বস্তুর কথা বলবে নিচে এসপি থাকবে। ঠিক আছে, আর আশা করি টুকে নিয়েছো তোমরা, আমি মুছে দিলাম। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। স্টুডেন্টরা, if the cost price of 12 pen is equal to the selling price of 8 pens, find the gain percentage। বলেছে 12খানা পেনের কস্ট প্রাইস, ঠিক আছে, 8টা পেনের 12খানা পেনের ক্রয় মূল্য 8টা পেনের বিক্রয় মূল্যের সমান, তাহলে কত পার্সেন্টেজ প্রফিট হয় বার করতে বলেছে। দেখো এখানেও কিন্তু সেই জিনিসটা তুমি বুঝতে পারবে, পেনের সংখ্যা হচ্ছে 12টা আর ও বেচেছে 8টা। ঠিক আছে, মানে কম বেচেছে, যখনই কম বেচবে টোটাল সংখ্যার থেকে সেটা হয়ে যাবে গেন, তাই তো? বস্তু যখনই কম থাকবে বেচার সময় সেটা গেন, বস্তু যখন বেশি থাকবে বেচার সময় সেটা হচ্ছে লস। ঠিক আছে, যখন বস্তু দিয়ে ক্যালকুলেশন করবো সব দিকেই আমাদের বিচার করে নিতে হবে। তাহলে এটা করবো কি, আমরা সেইভাবেই করবো। একটার দাম হচ্ছে x টাকা, 12টার দাম হচ্ছে 12x টাকা। আমি x না লিখে কী লিখবো, সিপি, তাই তো? এবার লিখবো আবার কি, একটার দাম 8 টাকা আর সরি একটার দাম হচ্ছে x টাকা, 8টার দাম হচ্ছে 8x টাকা, তো 8 ইন্টু এসপি। এবার কী হবে, সিপি বাই এসপি সমান সমান 8/12, তাই তো? কত দিয়ে কাটা যেতে পারে, 4 দিয়ে কাটা যেতে পারে, 4 দুগুণে 8, 4 3 4 12, বা হয়ে গেল 2/3, হলো তো? এবার দেখো কি হচ্ছে, সেলিং প্রাইস বেশি কস্ট প্রাইস কম, মানে হয়ে গেল প্রফিট। তাহলে কি বলা যাচ্ছে এখান থেকে, কস্ট প্রাইস কত 2 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 3 টাকা, তাই তো? তাহলে প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি, প্রফিট বাই সিপি ইন্টু 100। এখানে প্রফিট কত, 3 - 2 1 টাকা, 3 - 2 1 টাকা, তাই তো? প্রফিট কত, 3 - 2 সমান সমান 1 টাকা, এটা 3 এটা 2, ঠিক আছে? বাই সিপি, সিপি কত 2, সিপি কত 2 টাকা ইন্টু 100, তাহলে প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল 50%। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝে গেল তোমরা? প্র্যাকটিস করতে থাকো, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। আর প্রতিটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে ইয়ার রিপিট। ঠিক আছে, তো স্টুডেন্টরা নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। বলেছে কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল, কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 16 আর্টিকেল, ফাইন্ড গেন পার্সেন্ট। অর্থাৎ 19খানা আর্টিকেলের ক্রয় মূল্যের সাথে 16খানা আর্টিকেলের বিক্রয় মূল্য হচ্ছে সমান। অর্থাৎ 19খানা আর্টিকেলের ক্রয় মূল্য 16খানা আর্টিকেলের বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে গেন পার্সেন্টেজ বার করো। কী করতে বলেছে, প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। আমাদের সেই ওই পথেই যাব। কী করব, 19 ইন্টু সিপি, তোমরা এখন শিখে গেছো কীভাবে করতে হয়, আর 16 ইন্টু এসপি, তাই তো? তো এটা হয়ে গেল, আমরা পেয়ে গেলাম 19 সিপি সমান সমান 16 সিপি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সিপি, তো আমরা কি করব এবার দেখবে, সিপি বাই এসপি সমান সমান 16/19, তাই তো? সিপির তলায় এসপি চলে এলো, 16র তলায় 19 চলে গেল। ঠিক আছে, প্রফিট পার্সেন্ট আমাকে বার করতে হবে। তাহলে মানে কী হয়ে গেল, এখান থেকে কস্ট প্রাইস হয়ে গেল আমার 16, সেলিং প্রাইস হয়ে গেল 19। 16 টাকায় আমি কিনেছি, 19 টাকায় বেচেছি, মানে প্রফিট কত করলাম আমি, 19 - 16 3 টাকা। ফর্মুলা কী আছে প্রফিট পার্সেন্টের,
প্রফিট বাই সিপি ইন্টু 100, তাই তো? তাহলে কি হয়ে যাবে, 3 বাই সিপি কত এখানে 16 ইন্টু 100, এটাকে আমরা ক্যালকুলেশন করব, এই সাইডে নিয়ে এসে ক্যালকুলেশন করছি, ঠিক আছে? দেখবে, ঠিক আছে? 3 বাই 16, তাই তো, ইন্টু 100 ইন্টু 100, ঠিক আছে? বা এটাকে আমরা করতে কি পারি, 300 বাই 16 লিখতে পারি, তাই তো? 300 বাই 16 বা 300কে আমরা 16 দিয়ে ভাগ করছি, 16 একে 16, তাহলে বাকি থাকে কত, 14, তাই তো? 16 একে 16, বাকি থাকে কত, 14। আর একখানে শূন্য আছে, সেই শূন্যটা তলায় বসে গেল, ঠিক আছে? শূন্যটা তলায় বসে গেল। এবার দেখো এটা যায় কত দিয়ে, 8 দিয়ে যাবে, 8 দিয়ে 80 আর 48 কত হয়, 6 8 48 আর 8 হাতে থাকলো 4, 8 একে 8, 9 10 11 12, 128, এরপরে বড় হয়ে যাবে, তাই তো? 8 আর 2 10, 2 একে 3, 1 একে 4, ঠিক আছে? তাহলে হয়ে গেল 18 পূর্ণ 12 16, বা এটাকে আমরা কাটাকুটি করে লিখতে পারি, 4 দিয়ে কাটতে পারি, 3 4 12, 4 4 16, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমার 18 পূর্ণ 3/4%। কী হয়ে গেল, 18 পূর্ণ 3/4%, এটাই হয়ে গেল আমার অ্যান্সার। গেন পার্সেন্ট দিয়েছিল 18 পূর্ণ 3/4%, ঠিক আছে? বোঝা গেল? যেমনভাবে করেছিলাম, দেখো প্রচুর প্র্যাকটিস করবো আমরা, কোনো ডাউট থাকবে না। তো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, যে কটা অঙ্ক করালাম আজকে সে কটা বুঝতে পেরেছো। আজকে মাত্র 5টাই অঙ্ক হলো। তো প্রথম দুখানা ক্লাস আমরা প্রফিট অ্যান্ড লসের করালাম, এই দুটো ক্লাসে আমরা বেসিকটা বোঝালাম। এর পরবর্তী ক্লাস থেকে কিন্তু আমরা একটু টানা শুরু করব, ঠিক আছে? একটুখানি তাড়াতাড়ি এগোতে শুরু করবো, কারণ আমাদের প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো তোমরা এই দুটো ক্লাস ভালো করে দেখে নাও, যা যা কনসেপ্ট আছে সেগুলো বুঝে নাও। আরও অনেক কনসেপ্ট আসতে চলেছে, সেগুলো এর ওপরেই ডিপেন্ড করে, ঠিক আছে? তো সুতরাং দেখতে থাকো আমাদের ভিডিওটি। ধন্যবাদ।